काम करना छोड़ देना तो ये सिस्टम रुक जाएगा और फिर पूरा देश। पता है तुझे 10 बाई 10 के रूम में 10-10 घंटे लगातार 10 सब्जेक्ट पढ़ने के बाद 10 लाख लोगों से कंपीट करने पे एक एस्पिरेंट को सरकारी नौकरी मिलती है, और तुम लोगों को 10 सेकंड लगता है उसके क्वार्टर और गाड़ी को देखकर ताने मारने में कि देखो कैसे सरकारी सुविधाएं यूज कर रहा है। अबे तो उतनी मेहनत भी तो। स्टूडेंट्स, আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর জোর কদমে প্রস্তুতি নিচ্ছ চাকরির পরীক্ষা। তো দেখো, আজকে তোমরা থাম্বনেলে দেখেছো যে একটা ভিডিওতে আমি সমাস করাবো, যে সমাস নাকি অনেকের কাছেই আমি শুনেছি, আমারই ছাত্রছাত্রীদের কাছে শুনেছি যে স্কুল লাইফে তারা নাকি 6 মাসেও ভালো করে কনসেপ্ট নিতে পারেনি, অর্থাৎ সমাস নাকি 6 মাসেও হয় না। তো আজকে আমি একটা ভিডিও 1 ঘন্টার না, আধ ঘন্টারও না, ম্যাক্সিমাম 15 মিনিটে তোমাদের আমি শেখাবো, কথা দিলাম। আর একটা কথা বলবো শুরু করার আগে, যে দেখো তোমরা অনেকেই দেখছো আমার ভিডিও, লাইকও করছো, তো আমার ইউটিউব স্টুডিওতে ভিউ যদি ক্যালকুলেশন যেটা দেখাচ্ছে ফিগার, সেখানে 30-40 হাজার ভিউ 48 আওয়ার্সে আসছে, কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু ম্যাক্সিমাম 200 থেকে 300 হচ্ছে 48 আওয়ার্সে। তো আমি বলবো যে যত সংখ্যক তোমরা দেখছো, লাইক দিচ্ছ, অবশ্যই তোমরা কিন্তু নিচে লাল বাটনে গিয়ে সাবস্ক্রাইব করো। এরকমই টিউটোরিয়ালস ভিডিও তোমরা পেতে। একটা কথা বলছি যে আজকে কিন্তু পেন খাতা নিয়ে বসো, পেন খাতা নিয়ে না বসলে কিন্তু তোমরা শুনলে কিন্তু ভুলে যাবে। নোট ডাউন করো, দরকার হলে প্লেব্যাক স্পিড একটু কমিয়ে নাও, দেখবে ইউ উইল বি বেনিফিটেড। আর যদি পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করবে। শেয়ার করলে কি হয়, অ্যাকচুয়ালি আমারও রিচ বাড়ে, আর যারা ধরো ভিডিওর সম্বন্ধে জানে না তারাও একটু উপকৃত হবে। তো চলো শুরু করি। তো আজকের কনসেপ্ট হচ্ছে সমাস। তো দেখো সমাস কেন করব, দেখো আমি তোমাদের যদি বলি যে স্টুডেন্টস বা ছাত্রছাত্রী, জানো আমি একটি জীবন সংক্রান্ত বীমা করেছি, তোমরা একটুখানি অবাক দৃষ্টিতে তাকাবে আমার দিকে, এত বড় বাক্য কেন বলছি? স্যার তো বলতেই পারতো যে আমি একটি জীবন বীমা করেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, কথাটা জীবন বীমা, আমি ওটাকে ভেঙে বলেছিলাম। অর্থাৎ জীবন সংক্রান্ত বীমাটা, এটাকে সংক্ষেপ করে জীবন বীমা বলতে পারতাম সুবিধার জন্য, শ্রুতিমধুর হতো ওটা। তো সেই জন্যই সমাস, অর্থাৎ সমাস মানে হচ্ছে সংক্ষেপকরণ। এক কথা, সংক্ষেপকরণ বা সংক্ষিপ্তকরণকেই বলা হয় সমাস। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা তাহলে সন্ধিটা কি? সন্ধিও তো একটা জিনিস আমরা পড়েছিলাম। দেখো সন্ধিতে যেটা হয় সেটা হচ্ছে দুটি শব্দ যুক্ত হয়, আর সমাসে যেটা হয় সেটা হচ্ছে দুটো পদ যুক্ত হয়। এই যে জীবন বীমাতে কটা পদ আছে বলতো? জীবন আর বীমা, জীবন আর বীমা, জীবন সংক্রান্ত বীমা একসাথে হলো জীবন বীমা। এই প্রসেসটা হচ্ছে থ্রু সমাস হচ্ছে। আর তোমার যদি জীবন বীমার সন্ধি করতে দিত, জীবন যুক্ত বীমা হয়ে যেত, তখন আর সংক্রান্ত লিখতে হতো না, জীবন যুক্ত বীমা। ঠিক আছে? অর্থাৎ দেখো বিদ্যালয় বিদ্যা যুক্ত আলয়, অর্থাৎ ওখানে কি কি শব্দ আছে সেইটা শুধু লিখছি, সেন্টেন্সটা বা মানেটা আমরা ক্লিয়ার করছি না। আর বিদ্যালয়ের সমাস কি হবে? বিদ্যার নিমিত্ত আলয়। ঠিক আছে? তো তাহলে সমাসের মূল ধারণা হচ্ছে সংক্ষেপকরণ, মূল ধারণা হচ্ছে সংক্ষেপকরণ বা ছোট করে দেওয়া, যেখানে দুটো পদ থাকে এবং অবশ্যই অর্থ সম্পন্ন যুক্ত পরস্পর দুটো পদ থাকবে। তো দেখো আমি লিখেছি পিতা পুত্র, 3 ভুবন, পিত অম্ব। তাহলে বুঝতেই পারছো যে দুটো করে পদ লিখেছি। এই টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে। সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তো মনে রাখার জন্য আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ভালো করে তোমরা প্লেব্যাক স্পিড কমিয়ে তোমরা ভালো করে শোনো। দেখো এখানে পিতা পুত্র লিখেছি, আমি কমা দিয়ে লিখেছি, 3 ভুবন কমা দিয়ে লিখেছি, পিত অম্বর কমা দিয়ে লিখেছি। অর্থাৎ দুটি পদ আমি পাশাপাশি লিখেছি, দুটো পদ আমি কমা দিয়ে, মানে দুটো পদ কি কি হতে পারে সেটা লিখেছি। তো এখানে প্রথমে যেটা আছে সেটাকে পূর্বপদ বলে, বুঝতেই পারছো, পরে যেটা আছে সেটাকে পরপদ বলে। তাহলে এই যে দুটো পদ কমা দিয়ে লিখেছিলাম, মানে যে দুটো পদ দিয়ে সমাস হবে তাদেরকে বলে সমস্যমান পদ। অর্থাৎ সমাস করার জন্য যে পদ দরকার তাদেরকে বলে সমস্যমান পদ। ক্লিয়ার?
তো সমস্যমান পদের মধ্যে প্রথমটাকে বলে পূর্বপদ, পরেরটাকে পরপদ। এইবারে দেখো পিতা কমা পুত্র যদি বলি, লিখে দিই, কিছু বুঝতে পারবো না আমরা, মানে হবে না। একটা অর্থ সম্পন্ন একটা বাক্য তৈরি করো, পিতা ও পুত্র, এবারে বুঝতে পারছি। পিতা ও পুত্র, তার মানে দুটোর কিছু ব্যাপার বলছে, পিতা আর পুত্র। এদেরকেই যদি সংক্ষিপ্ত করি, পিতা পুত্র হবে। কি হবে? পিতা পুত্র, অর্থাৎ ছোট হয়ে গেল, অর্থাৎ সমাসবদ্ধ পদ, মানে দুটো পদ একসাথে সমাস দিয়ে জুড়ে দিলাম, দুটো পদকে জুড়ে দিলাম, একটা সিঙ্গুলার, একটা একক মানে হয়ে গেল পিতা পুত্র। পিতা পুত্রের অঙ্ক আমরা করি। একইভাবে তিন আর ভুবন, এখানে তিন পূর্বপদ, ভুবন, এইটার একটা মিনিংফুল বাক্য যদি বলি, তিন ভুবন দিয়ে কিছু বুঝতে পারছি না, কি বলতে চাইছে? আরে তিন ভুবনের সমাহার, তো সেটাকেই যদি জুড়ে দিই, সমাসবদ্ধ পদ যদি করে দিই, একসাথে যদি কম্বাইন করে দিই, হবে হচ্ছে ত্রিভুবন। কি হবে? ত্রিভুবন। অর্থাৎ ত্রিভুবন হচ্ছে একটা দুটো পদকে মিলিয়ে দিলাম একটা মানে দিয়ে, এটাকেই বলে সমাস। এই প্রসেসটাকেই বলে সমাস। তাহলে ত্রিভুবনের মধ্যে দুটো পদ আছে কিন্তু, তিন আর ভুবন। এবারে তিন আর ভুবন বললে অনেক কিছু আমরা ভাবতে পারি, একটা মিনিংফুল সেন্টেন্স ভাববো, একটা অর্থ সম্পন্ন যুক্ত বাক্য ভাববো। কি ভাববো? তিন ভুবনের সমাহার। তো তিন ভুবনের সমাহার মানে কি? ত্রিভুবন। অর্থাৎ এই যে মিনিংফুল সেন্টেন্স যেটা মাঝখানে লিখেছি, যেটা মিনিংফুল সেন্টেন্স, এটাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তোমাদের কি বলে? তোমাদের দিতে পারে যে এইটা দিতে পারে, ব্যাস বাক্য লিখতে দিতে পারে, অথবা ব্যাস বাক্য দিয়ে দিল, এইটা লিখতে দিতে পারে, রিভার্স দুটোই দিতে পারে। আচ্ছা, তাহলে এইটা বলতো পিত আর অম্বর, এটা দিয়ে মিনিংফুল সেন্টেন্স কি করা যায়? অর্থাৎ ব্যাস বাক্য আমরা কি করব? মিনিংফুল আমরা করতে পারি, পিত অম্বর জার, পিত অম্বর জার, তাহলে তাকে বলে পিতাম্বর, পিতাম্বর বলে। এরকম আরো হয়, যেরকম তোমার ধরো নীলোৎপল, বলো তো কি হবে? নীলোৎপল। নীলোৎপল একটা শব্দ আছে, তো এখানে দুটো ওয়ার্ড আছে, নীল আর উৎপল। প্রথমটা পূর্বপদ হচ্ছে নীল, পরেরটা পরপদ হচ্ছে উৎপল। তাহলে নীল উৎপলের ব্যাস বাক্য তোমরা বলো আমাকে, নীল উৎপলের ব্যাস বাক্য কি হবে? নীল উৎপল মিনিংফুল সেন্টেন্স ব্যাস বাক্য হবে হচ্ছে নীল যে উৎপল। তো এরকম আমরা আস্তে আস্তে শিখবো। এবারে সমাসের শ্রেণী বিভাগ করব, তার আগে একবার রিক্যাপিচুলেট করে নিই, একবার দেখে নিই। দেখো দুটো পদ থাকবে, তাদেরকে বলে সমস্যমান পদ, অর্থাৎ যেটা দিয়ে সমাসবদ্ধ পদ হয়েছিল, অর্থাৎ এইটা হচ্ছে অরিজিন আর এটা হচ্ছে ফাইনালি, এটা পাচ্ছি আমরা, এটা থেকে শুরু, এটাতে গিয়ে শেষ, মাঝখানের এই প্রসেসটাই হচ্ছে সমাস। তো এখানে কি বলেছি? এটা প্রথমটাকে পূর্বপদ, পরেরটাকে পরপদ, আর তারপরে একটা অর্থবহ একটা বাক্য হতে হবে, সেটাকেই বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর যেটা পেলাম সেটা কি? একটা বদ্ধ হয়ে গেল, দুটো কম্বাইন্ড হয়ে গেল, তাহলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আর যেটা থেকে শুরু করেছিলাম সেটাকে কি বলে? সমস্যমান পদ, অর্থাৎ ওই পদগুলো দিয়ে সমাসবদ্ধ পদ আমরা পেয়েছিলাম। তো চলো এইবারে আমরা কয় ধরনের সমাস হয় সেইটা শিখব। দেখো কয় ধরনের সমাস হয়। নাম্বার 1, তৎপুরুষ। আরো আছে নিত্য সমাস, ওগুলো তো ইম্পর্টেন্ট না। এই ছটা হচ্ছে মেইন বা মূল সমাস ভাগ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং কোনটা কিরকম ভাবে ব্যাসবাক্য করতে হয় তারও কিন্তু একটা প্যাটার্ন আছে বা একটা ধরন আছে, তো সেই টেকনিকগুলো আমি শেখাবো। এবং আরো একটা জিনিস যেটা চাকরির পরীক্ষায় আসে, যে কোন সমাসে, এখানে তো 6টা সমাস দিলাম, কোন সমাসে পূর্বপদের মানে অর্থ বোঝায়, কোন সমাসে পরপদের অর্থ বোঝায়, কোন সমাসে কোনো পদেরই অর্থ বোঝায় না, নতুন একটা পদ তৈরি হয়, নতুন একটা মানে তৈরি হয়। তো স্টেপ বাই স্টেপ আমি বোঝাবো, তার আগে এইগুলো তোমরা খাতায় লিখে নাও। তৎপুরুষ, কর্মদ্বারায় দ্বিগু, দ্বন্দ্ব, বহুব্রী, অব্যয়ীভাব। আমি মুছবো এবারে। মুছে
এবারে দেখো প্রাধান্যর বিচারে মানে আমরা তো বলেছিলাম যে দুটো করে পদ থাকে। প্রথম পদটাকে বলে পূর্বপদ, পরের পদটাকে বলে পরপদ। দুটো পদ এখানে উভয় পদ লিখেছি আর নতুন পদ। তো দেখো প্রাধান্য যদি পরপদের পায় তাহলে সেখানে কি কি সমাস হয় তার জন্য একটা হিন্দি ওয়ার্ড তোমরা মনে রাখবে, তাকদীর, বা যেটাকে আমরা নিয়তি বলি, তাকদীর। তাহলে ততে হচ্ছে তৎপুরুষ, কতে হচ্ছে কর্মধারয়, আর দিতে হচ্ছে দ্বিগু। এই তিনটে সমাসে কি হয়? এই তিনটে সমাসে হচ্ছে তোমার পরপদ প্রাধান্য পায়। আমরা যখন করব তখন আমরা দেখব। এটা মনে রাখো, এমসিকিউতে আসে যে কোন ধরো তৎপুরুষ সমাসে কোন পদ প্রাধান্য পায়, পরপদ, পূর্বপদ নাকি উভয় পদ। তাহলে তোমরা যদি না মনে রাখো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। অর্থাৎ পরপদ প্রাধান্য পায় কোথায়? তাকদীর মনে রাখবে, তাকদীরের ত হচ্ছে তৎপুরুষ, ক হচ্ছে কর্মধারায়, আর দি হচ্ছে দ্বিগু। এইটা যদি মনে রাখো তোমরা তাহলে কিন্তু ভুলবে না কোনোদিন। এইবারে পূর্বপদের প্রাধান্য কোথায় পায়? পূর্বপদের প্রাধান্য পায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাসে। অব্যয়ীভাব সমাসে মনে রাখবে, একটাই আছে, মনে রাখা সোজা, অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য পায়। আর উভয় পদের প্রাধান্য কোথায় পায়? দ্বন্দ্ব সমাসে। আমরা করব যেরকম দ্বন্দ্ব সমাসে দুটো পদ, ধরো মশা একটা পদ আর মাছি একটা পদ। আমরা এক্সাম্পলে যেটা করলাম যে কি করলাম জানো, পিতা একটা পদ, পুত্র একটা পদ। অর্থাৎ একসাথে যখন হলো পিতা পুত্র, এখানে দুটো পদেরই কিন্তু মানে, যখন নতুন ওয়ার্ডটা হলো পিতা পুত্র, ওখানে পিতারও মানে বোঝায়, পুত্ররও মানে বোঝায়, কোনোটার মানে কিন্তু লোপ পায় না। অর্থাৎ দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য পায়। আর নতুন পদের সৃষ্টি হয় কোথায়? পাঁচখানা হয়ে গেছে, একটাই বাকি আছে, সেটা হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি। ফর এক্সাম্পল আমি বলতে পারি 10 আনন যার। 10 মানে 10 একটা নাম্বার, আনন মানে মুখ। তাহলে 10 আনন যার একসাথে যদি সমাসবদ্ধ পদ হয় কি হবে? দশানন। কি হবে? দশানন। নতুন একটা মানে তৈরি হলো, একমাত্র রাবণ। দশানন মানে ওই অন্য কোনো মুখ নয়, দশানন একমাত্র ইট সিগনিফাইজ রাবণ, রাবণকে বোঝায়, মনে রাখতে হবে। অর্থাৎ নতুন একটা পদ সৃষ্টি হয় বহুব্রীহি সমাসে। লাস্ট রিক্যাপিচুলেট করে দিই, তাকদীর মনে রাখবে, তৎপুরুষ, ক কর্মধারায়, দি দ্বিগু। এই তিনটেতে পরপদ প্রাধান্য পায়। আমি শেখাবো, একটু পরেই শেখাবো, তৎপুরুষ, কর্মধারায়, দ্বিগু তিনটেই শেখাবো, প্রত্যেকটা শেখাবো। পূর্বপদের প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে, উভয় পদের প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। একটু আগে বললাম পিতা ও পুত্র, যখন পিতা পুত্র হলো, দুটোরই মানে বোঝা যাচ্ছে যে পিতা পুত্র মানে দুটো জিনিসেরই মিশ্রণ, মানে দুটোরই মানে বহন করছে। বা ছেলে মেয়ে, ছেলে মেয়ে মানে ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে শব্দটার মধ্যে ছেলেরও মানে বহন করছে, মেয়েরও মানে বহন করছে। আর নতুন পদ সৃষ্টি হয় কি বললাম? দশানন। আরো একটা এক্সাম্পল বলি, এটা হচ্ছে পদ্মনাভ। পদ্মনাভ, পদ্মনাভ, নাভ মানে নাভি, পদ্ম নাভিতে যার, পদ্ম নাভিতে যার। অর্থাৎ পদ্ম একটা শব্দ, মানে একটা পদ, নাভি একটা শব্দ, কিন্তু একত্রিত ভাবে হচ্ছে পদ্মনাভ। কাকে বলে? ভগবান বিষ্ণুকেই শুধুমাত্র পদ্মনাভ বলে। নতুন পদের সৃষ্টি হলো বহুব্রীহি সমাসে। প্রথমটা কি বললাম? দশানন, একমাত্র রাবণকে বলে, অন্য কাউকে বলে না। 10 মানে একটা সংখ্যা, আনন মানে মুখ, কিন্তু দশানন মানে রাবণকে বোঝায়। আর তোমার যেটা বললাম সেটা কি? পদ্মনাভ কাকে বোঝায়? বিষ্ণুকে বোঝায়, পদ্মকেও বোঝায় না, নাভিকেও বোঝায় না। তো চলো এইবারে আমরা কিন্তু প্রতিটা সমাস স্টেপ বাই স্টেপ শিখে যাব। এত অবধি ভালো করে ক্লিয়ার হতে হবে। এখান থেকে কিন্তু বাবু কোশ্চেন কিন্তু অবশ্যই পাবে।
মাস্ট 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 এখান থেকে কিন্তু কোশ্চেন পাবেই পাবে। অর্থাৎ কোন সমাসে পরপদ প্রাধান্য পায় এখান থেকে কোশ্চেন আসবে, নতুন পদের সৃষ্টি হয় কোন সমাসে কোশ্চেন এমসিকিউতে আসবে। সুতরাং দিস আর দ্য কনসেপ্টস, এইভাবে মনে রাখবে। এই শব্দটাও মনে রাখবে, হিন্দি শব্দ তাকদীর। দ্বন্দ্ব সমাস আমরা করব আর দ্বিগু সমাস আগে করব, দ দিয়ে যে দুটো আছে। তো দ্বন্দ্ব সমাসে হচ্ছে দুটো পদেরই মানে সমাসে থাকবে, যেরকম মশা ও মাছি। এটা কিন্তু ব্যাস বাক্যটা অর্থাৎ বিগ্রহ বাক্যটা, এটাকে যদি আমরা সমাস করি কি হবে? মশা মাছি হবে। তাহলে মশা মাছিতে দুটোরই মানে থাকে, মশারও মানে বোঝায়, মাছিরও মানে বোঝায়। একইভাবে কি কি হতে পারে? ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে, হাট বাজার, হাট ও বাজার, এরকম প্রচুর আছে। দিন রাত্রি, দিন ও রাত্রি, এরকম প্রচুর হয়। তাহলে দ্বন্দ্ব সমাসে হচ্ছে দুটো পদ থাকবে এবং মাঝখানে ও দিয়ে ব্যাস বাক্য করতে হয়, ও দিয়ে ব্যাস বাক্য করতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ও দিয়ে করতে হয়। তো এবারে দ্বিগু সমাস, এটা মনে রাখতে হবে কি দুটো জিনিস ও দিয়ে যুক্ত হবে, এইভাবে মনে রাখবে। আর দ্বিগুটা মনে রাখতে হবে হচ্ছে দ্বিগু, দেখো দ্বি মানে কি? দুই, দুই মানে কি? সংখ্যা। অর্থাৎ সংখ্যা যখন কোনো শব্দে থাকবে বা একটা পদ যদি সংখ্যা হয়, বিশেষ করে পূর্ব পদটা সংখ্যা হয়, তখন সেটা দ্বিগু সমাস। অর্থাৎ দ্বিগু সমাস মানেই একটা নাম্বার থাকবে, যেরকম পঞ্চপ্রদীপ। কি বললাম? পঞ্চ কমা আর প্রদীপ। তাহলে এখানে দুটো পদ আছে, পঞ্চ মানে হচ্ছে 5, 5 একটা সংখ্যা, আর প্রদীপ মানে তোমার ক্যান্ডেল। তো দেখো এটা যদি ব্যাস বাক্য করি কি হবে? পঞ্চ প্রদীপের সমাহার। কি করব? পঞ্চ প্রদীপের সমাহার। মনে রাখবে দ্বিগু সমাসের সমাহার শব্দটা দিতেই হবে ব্যাস বাক্যে। আর দ্বিগু সমাস কি করে বুঝবো? সংখ্যা থাকবে, যেরকম চৌরাস্তা, চৌ, চৌ মানে চার, চার রাস্তার সমাহার। প্রথমে দেখিয়েছিলাম আমরা ত্রিভুবন, তিন ভুবনের সমাহার। অর্থাৎ দ্বিগু সমাসে কি হয়? দ্বিগু সমাসে সংখ্যা থাকে। দ্বি মানে দুই, তার মানে মনে রাখবে দুই মানে একটা সংখ্যা। তো সুতরাং সংখ্যা দিয়ে যদি কিছু হয় সেটা দ্বিগু সমাস। এই দুটো ক্লিয়ার? লিখে নাও। এরকম প্রচুর এক্সাম্পল হয়, প্রচুর এক্সাম্পল হয়। দ্বিগু সমাসের কটা এক্সাম্পল লিখে নাও। অষ্টধাতু লেখো, তোমরা ব্যাস বাক্যগুলো করবে। অষ্টধাতু, এটা হোমওয়ার্ক করবে। অষ্টধাতু তোমরা ব্যাস বাক্য করবে। শতাব্দী, তারপরে লেখো নবরত্ন, তারপরে লেখো সাতঘাট, তারপরে লেখো সপ্তাহ, তারপরে লেখো পাঁচফোড়ন, তারপরে লেখো নবগ্রহ। এইগুলো ব্যাস বাক্যগুলো তোমরা করে কমেন্টে আমাকে জানাবে, যেগুলো আমি বললাম। এটা কিসের বললাম? দ্বিগুর বললাম। এবারে দ্বন্দ্ব সমাসেরটা তো ও দিয়ে করতে হয়, ওইটা ব্যাস বাক্য আর করার কোনো দরকার নেই, ওটা সবাই পারবে। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে নেক্সট তৎপুরুষ সমাসে চলে যাব। তো দেখো এবারে তৎপুরুষ সমাস করাচ্ছি, ভালো করে শুনবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট এটা। তৎপুরুষ সমাসে প্রথমেই বলেছি যে পরপদের অর্থ প্রাধান্য পায়। তিনটে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, সেটা কি কি? তৎপুরুষ, কর্মধারায়, দ্বিগু। তো আমরা তৎপুরুষ করাচ্ছি।
তো তৎপুরুষ সমাস বিজ্ঞানসম্মত আর রাজপুত্র। তো দেখো, তো অ্যাকচুয়ালি এটার ব্যাস বাক্য করো, এইটারও ব্যাস বাক্য করো। যদি আমরা রাজপুত্রর ব্যাস বাক্য করি তাহলে কি হবে? রাজার পুত্র। রাজার পুত্র। এখানে কিন্তু সমস্যমান পদ দুটো আছে, একটা রাজা আর একটা পুত্র। আর এখানে দুটো সমস্যমান পদ আছে, মানে দুটো পদ আছে, একটা বিজ্ঞান একটা সম্মত। তো এইটার যদি ব্যাস বাক্য করি তাহলে কি হবে? বিজ্ঞান দ্বারা সম্মত। বিজ্ঞান দ্বারা সম্মত। এবারে দেখো, এখানে যে দুটো পদ আছে বিজ্ঞান আর সম্মত, প্রথম পদের বিজ্ঞানের যে বিভক্তি আছে এইটা বাদ চলে যায়। এইটা কি চলে যায়? বাদ চলে যায়। বাদ চলে গিয়ে বিজ্ঞান সম্মত হলো, এবং মানেটা কিন্তু পরপদের হলো। অর্থাৎ বিজ্ঞানসম্মত উপায় বলতে কিন্তু বিজ্ঞানকে বোঝায় না, বিজ্ঞানের মতো উপায়। অর্থাৎ পরের যে পথটা বিজ্ঞানসম্মত মানে হচ্ছে বিজ্ঞানের উপর নির্ভর করে, অর্থাৎ বিজ্ঞানকে মানে পূর্বপদের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে না, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ আমি যদি কিছু বলি যে বিজ্ঞানসম্মত উপায়ে করা, অর্থাৎ প্রসেসটা, অর্থাৎ সম্মত দিয়ে এখানে সম্মতটা হচ্ছে প্রাধান্য পাচ্ছে। এবারে দেখো, এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে পূর্বপদ। এই পূর্বপদের বিভক্তি রটা লোপ পেয়ে যাচ্ছে, রটা বাদ চলে যাবে, রাজপুত্র। আর পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। রাজপুত্র মানে কিন্তু রাজাকে বোঝাচ্ছে না, ছেলেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে তৎপুরুষ সমাসে। লিখে নাও, কতগুলো করতে হবে সেটা লিখে নাও। আমি মানে তোমার ইয়েটা বলছি, সমস্ত পদটা বলছি, তোমরা ব্যাস বাক্য লিখবে। তৎপুরুষ সমাস: সুখ প্রাপ্ত, পিতৃহীন, লক্ষ্মী ছাড়া, পাট ভবন, ঠাকুর ঘর, জরা জীর্ণ, বিশ্ববিখ্যাত। তো এটা কি করালাম আমরা? তৎপুরুষ সমাস করালাম। তোমরা কিন্তু ব্যাস বাক্যটা করবে। যদি কমেন্ট করে বাংলায় নাও লিখতে পারো, তোমরা কিন্তু খাতায় অবশ্যই করবে। আর তোমাদের কাছে 9, 10, 11, 12 এর যদি কোনো গ্রামার বই থাকে, সেখান থেকে আমি যেগুলো বললাম সেগুলো কারেকশন করে নিও। কিন্তু তোমরা যদি করে আমাকে কমেন্ট করে জানাতে পারো, ওয়েল অ্যান্ড গুড। তো তৎপুরুষ সমাস আরেকবার রিক্যাপিচুলেট করি, যে দুটো যে পদ আছে, দুটো পদের মধ্যে প্রথম পদের যে বিভক্তি সেইটা বাদ চলে যায়, এবং পরপদের মানেটা এখানে বোঝায় তৎপুরুষ সমাসে। মুছে দিচ্ছি। দেখো, কর্মধারয় সমাসে ব্যাস বাক্য যখন করব, সব থেকে ট্রিক হচ্ছে এই ওয়ার্ডগুলো ব্যবহার করবে। যিনি, তিনি, যা, তা বা যা, তাই, যে, সে, বা শুধু যে, বা শুধু যে, এটা শুধু যে। যেরকম কাঁচা মিঠা, যা মিঠা তাই, যা কাঁচা তাই মিঠে, কাঁচা মিঠা। এরকম প্রচুর হয়। যেরকম যদি বলি তোমার দেবর্ষি, দেবর্ষি কি হবে? যিনি দেব তিনি ঋষি, অর্থাৎ যিনি তিনি থাকবে। এবারে যাটা দিয়ে দেখো, যেরকম বললাম কাঁচা মিঠে, যা কাঁচা তাই মিঠে। এবারে দেখো তোমার গঙ্গা নদী যদি বলি, যা গঙ্গা তাই নদী, ঠিক আছে। এবারে যদি যে সে দিয়ে বলি, যে সে দিয়ে যদি বলি আমরা কি করব তাহলে? খোকা বাবু, খোকা বাবু কি হবে? যে খোকা সেই বাবু। তাহলে এখানে এক একটা করে আমি এক্সাম্পল লিখে দিই। যিনি তিনি দিয়ে কি হবে? যিনি তিনি দিয়ে দেবর্ষি,
যিনি যিনি দেব তিনিই ঋষি, যিনি দেব তিনিই ঋষি, বা কবি গুরু, যিনি কবি তিনিই গুরু। যাতা দিয়ে কি হবে তাহলে? যাতা দিয়ে রেখো, ধরো পচা গলা, দুটো পদ আছে। এবারে ব্যাস বাক্যটা বলার টেকনিক বলে দিচ্ছি। যা পচা তাই গলা, কাঁচা মিঠে, যা কাঁচা তাই মিঠে। এবারে যে সে দিয়ে এক্সাম্পল লেখো। যে সে দিয়ে হচ্ছে কানা খোরা, কানা খোরা, যে কানা সেই খোরা, যে কানা সেই খোরা। অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলো ব্যবহার করবে, বুঝতেই পারবে যে কানা খোরা মানে একটা লোকের কথাই বলেছে, অর্থাৎ যে কানা সেই খোরা। তারপরে তোমার কাঁচা মিঠে মানে একটা জিনিসের কথাই বলেছে, একটা কোনো আমের কথা বলেছে বা যে কোনো ফলের কথা বলেছে, যা মিঠে তাই কাঁচা। এবারে তোমার যে দিয়েও থাকতে পারে, সেটা হচ্ছে তোমার শুভ যাত্রা। শুভ যে যাত্রা, শুভ যাত্রা কি? শুভ যে যাত্রা। একইভাবে মহাজন, মহান যে জন, এরকম প্রচুর এক্সাম্পল আছে। তোমরা কিছু পড়বে, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, লিখে নাও। লাল ফুল, তোমরা ব্যাস বাক্যটা করবে। শ্বেত বস্ত্র, মহাপুরুষ, এগুলো তোমরা কিন্তু করবে অবশ্যই। ধোয়া মোছা, রক্ত চন্দন, হরিহর, মন্ত্রী মশাল, এই কটা তোমরা করবে। এটা কি দেখালাম? এটা আমরা দেখালাম হচ্ছে কর্মধারায় সমাস। তো বহুব্রী সমাসে হচ্ছে কি হবে? নতুন পদের আগমন হবে, নতুন মানে নতুন পদের আগমন হবে। প্রথমেই তোমাদের বলেছিলাম এটা হবে হচ্ছে দশানন, দশ আনন যার, অর্থাৎ আনন মানে হচ্ছে মুখ, দশ আনন যা, অর্থাৎ একমাত্র এটা রাবণকেই বোঝায়। দশানন যে পদটা হলো সেটা কিন্তু নতুন একটা মানে আসলো। পদ্মনাভ, এটা কি হবে? পদ্ম নাভিতে যার, এটা একমাত্র কি হবে? এটা একমাত্র হবে হচ্ছে ভগবান বিষ্ণুকে বোঝায় পদ্মনাভ। তো তোমাদের কিছু এক্সাম্পল দিচ্ছি, সেটা তোমরা লিখে নেবে। সেটা হচ্ছে নীলকণ্ঠ, তারপরে লিখবে হচ্ছে তোমরা, এটা আমরা কিন্তু বহুব্রী সমাস করছি, বারবার বলছি, এটা কিন্তু নতুন পদের, নতুন মানে নতুন পদের প্রাধান্য পাচ্ছে। অল্পায়ু, চন্দ্রচূড়, পীতাম্বর, পঞ্চানন, দৃঢ় প্রতিজ্ঞ, বিপত্নিক, এই কটা তোমরা করবে। তাহলে বহুব্রী হয়ে গেল আমাদের। এরপরে আমরা করব হচ্ছে অব্যয়ভাব, এটা লাস্ট আমাদের আজকে। দেখো অব্যয়ভাব সমাসে তোমাদের আমি বলেইছিলাম যে পূর্ব পদের প্রাধান্য পায়, মানে আগের পদের মানেটা বজায় থাকে। তো দেখো এখানে কুলের সমীপে, কুলের সমীপে, এই সমীপে কথাটা থাকবে কিন্তু ব্যাস বাক্যে। আর কি থাকবে? সদিশ কথাটা থাকবে। সমীপে আর সদিশ, সদৃশ মানে সিমিলারিটি। সমীপে মানে কাছে, নিয়ার, আর সদিশ মানে সিমিলার। তো এই সমীপে আর সদিশ যদি ব্যাস বাক্যে থাকে, বা ব্যাস বাক্যটা এটা দিয়েই তৈরি করতে হবে, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস, এবং পূর্ব পদের প্রাধান্য পাবে, এবং পূর্ব পদে যেটা বিভক্তি সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কুলের সমীপে কি হবে? উপকূল। একইভাবে কণ্ঠের সমীপে উপকণ্ঠ। তোমরা বলো তাহলে নগরীর সমীপে কি হবে? কমেন্ট করে জানাবে এটা। এবারে এই যে মানেগুলোতে এখানে কিন্তু
পূর্বপদের মানেটা বোঝাচ্ছি। উপকূল মানে কিন্তু একটা কুলকেই বোঝাচ্ছে, অর্থাৎ পূর্বপদের অর্থাৎ উপকূল মানে কি, একটা কুলের কাছে যেটা আছে অর্থাৎ কুলটাকেই বোঝাচ্ছে। উপকণ্ঠ এটা কিন্তু কণ্ঠটাকেই বোঝাচ্ছে। নগরের সমীপে যেটা হবে সেটা নগরকেই বোঝাবে। এবারে দেখো ভাষার সদৃশ, ভাষার মতন, সেটাকে কিন্তু সেটাও একটা ভাষা, উপভাষা। বা কথার সদৃশ, কথার মতো মানে উপকথা, অর্থাৎ সদৃশ বা সমীপে দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে অব্যয়ীভাব সমাস। অর্থাৎ সমাস মানে ব্যাস বাক্যটা আমাদের সমীপে বা সদৃশ দিয়ে করতে হবে। আর অব্যয়ীভাব সমাসের ইয়েটা কি, নিয়মটা কি, পূর্বপদের মানেটা প্রাধান্য পাবে এবং পূর্বপদের যেটা বিভক্তি সেটা লোপ পাবে। কুলের সমীপে উপকূল, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, ভাষার সদৃশ উপভাষা, কথার সদৃশ উপকথা। তো কিরকম লাগলো আজকের ভিডিওটা তোমরা বলবে। অবশ্যই পুরো সমাজটা একটা চ্যাপ্টার একটা ক্লাসে আমি করলাম, একটু লেন্দি হয়েছে, তোমরা এতক্ষণ সাথে থাকলে বললে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করবে কি করবে না ভাবছো, এরকমই ইনফরমেটিভ টিউটোরিয়ালস পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।